স্লাইডটাও দেখতে পাচ্ছেন। এই স্লাইডটা পুরোটা শেষ করতে পারিনি, ক্লাসিফিকেশন অফ কমিউনিকেশন সিস্টেম করছিলাম। শুরু করেছিলাম কমিউনিকেশন সিস্টেম ক্লাসিফিকেশনের কিছু দৃষ্টিভঙ্গি, ক্যারেক্টারিস্টিক, কিছু বৈশিষ্ট্য নিয়ে একটা কমিউনিকেশন সিস্টেমকে কোন ক্যাটাগরিতে ফেলা যায়, আমরা কিসের ভিত্তিতে ফেলবো, সেটাকে আমরা কতগুলো ক্যারেক্টারিস্টিক সেট করেছি। স্লাইড নাম্বার 17 থেকে শুরু করেছিলাম, বাকিগুলো এগুলো হচ্ছে সেলফ স্টাডি। স্যার আপনার কথাটা শোনা যাচ্ছে না, মাইক্রোফোনটা কাছে নিলে বেটার ছিল। এখন কিছুটা জি স্যার, এখন ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, গতদিন আমরা যে স্লাইড 17-এ শিখেছিলাম যেটা কিছু ক্যারেক্টারিস্টিক, সেখান থেকে আমরা শুরু করব। আর এই অংশটুকু এটা কমপ্লিটলি বাতিল। তো এখানে আমরা যে এগুলো শিখে ফেলেছি অলরেডি, হ্যাঁ, যে স্পেশাল এক্সটেন্ট অনুযায়ী করা যায় ল্যান্ডম্যান 1, ডাইরেক্ট কমিউনিকেশন হতে পারে অথবা ইনডাইরেক্ট কমিউনিকেশন হতে পারে। তো আমরা এগুলো একটা ফিচার, যেমন আসানুল্লাহ যে টেকনোলজিটা আছে, আসানুল্লাহ যে কম্পিউটার, সমস্ত কম্পিউটারগুলো যেভাবে কানেক্টেড, সেগুলাকে কোন ক্যাটাগরিতে ফেলা যায় সেটা যদি আমরা এক্সপ্লোর করি, ঠিক আছে, তাহলে আমরা প্রথমে দেখবো যে এটা একটা ল্যান টেকনোলজি। আসানুল্লাহর যে কমিউনিকেশন টেকনোলজি আছে তার অ্যাট্রিবিউট গুলো আমরা লিখে শেষ করতে চাচ্ছি এই দৃষ্টিকোণ থেকে, ঠিক আছে। সাপোজ এটা একটা অস্টে যে নেটওয়ার্কটা আছে তার অ্যাট্রিবিউট গুলা কি কি অস্টের। এক নাম্বার হচ্ছে সেটা ল্যান টেকনোলজি, ঠিক আছে। ল্যান হওয়ার শর্তটা কি ছিল? শর্ত ছিল এরকম যে তাদের দূরত্বটা 1 কিলোমিটারের ভিতরেই থাকবে, এটা প্রথম জিনিস। দ্বিতীয় জিনিস হচ্ছে এদের অথরিটি একজন, হার্ডওয়্যার সে মাল্টিপল অথরিটি এখানে পার্টিসিপেশনের সুযোগ নাই। ল্যান একজন, আসানুল্লাহরই সব কম্পিউটার আসানুল্লাহরই ওন লিঙ্ক, তারপর রাউটার, অল দিস থিংস, ঠিক আছে। এটা ম্যানেজমেন্টের জন্য থার্ড পার্টিকে আমরা দিতে পারি দায়িত্ব, সেটা ঠিক আছে, কিন্তু ওনারশিপ আসানুল্লাহরই সমস্ত রাউটার গুলা বা যত ডিভাইস গুলো আছে এটা কমপ্লিটলি ওন বাই আসানুল্লাহ, এবং সেটার এক্সটেন্ট, ব্যাপ্তি স্পেসে 1 কিলোমিটার রেঞ্জের ভিতরে। দে আর whether they are connected directly like Bluetooth devices, প্রত্যেকটা পিসির সাথে ডাইরেক্টলি কানেক্টেড না, সেটা আসলে অনেক ঝামেলা আছে, এটা আমরা কিছু সময় পরেই জানবো। They are indirectly connected using switches and routers, ফলে আসানুল্লাহ নেটওয়ার্কের দুইটা বৈশিষ্ট্য আমরা জানলাম। আচ্ছা, এই নেটওয়ার্কের বৈশিষ্ট্যের ভিতরে আমরা দেখব একটা অংশ ফাংশন শেয়ারিং একটা বৈশিষ্ট্য আছে, এটা যে ব্রাউজ করার সময় আমরা এইচটিটিপি সার্ভার ইউজ করে থাকি, ডাউনলোড করার সময় এফটিপি সার্ভার ইউজ করে থাকি, তারপরে ধরো মেইল করার সময় এসএমটিপি, মেইল রিসিভ করার সময় POP3, এই ধরনের বিভিন্ন সার্ভারগুলো আমরা ইউজ করে থাকি, সেরকম সার্ভার আছে আসানুল্লাহতে। লোড শেয়ারিংটা আমাদের অতটা লাগে না, কারণ হচ্ছে কি যে এখানে এট এ টাইম এরকম 10,000 50,000 হিট পড়ার চান্স কম, বা এরকম হয় না। যেরকম পাবলিকলি কোনো পরীক্ষা যদি আসানুল্লাহ রেজাল্ট প্রসেস করতে দেয় সেক্ষেত্রে এটা প্রয়োজন হবে, এবং তখন এটা পাবলিক ডাটাবেজেই, মানে সরকারি ওন কোনো ডাটাবেজেই রাখবে, এটা আসানুল্লাহ ডাটাবেজে থাকবে না ডাটাগুলো, যাতে সেগুলো কন্টামিনেটেড না হতে পারে। তো এইভাবে লোড শেয়ারিংটা আপাতত আমাদের আসানুল্লাহ প্রয়োজন হয় না। হ্যাঁ, একটা ব্যাকআপ সবসময় থাকে সার্ভার, যদি কোনো কারণে ফ্রন্টলাইন যেই সার্ভারটা আছে সেটা যদি ডাউন হয়, তো আমরা লোড শেয়ারিং করার জন্য আমরা ব্যাকআপ সার্ভার আমাদের আছে।
তো মেসেজ শেয়ারিংও এটা আসলে বড় বড় কমিউনিকেশন কোম্পানিগুলোর বেশি প্রয়োজন হবে, তাদের প্রত্যেকটা লিঙ্কের প্রত্যেকটা নোডের ইনফরমেশন গুলা কানেক্ট করার জন্য আইএসপি গুলা বা যারা নেটওয়ার্ক মনিটরিং করে তাদের জন্য এটা প্রয়োজন, আমাদের জন্য এটা প্রয়োজন নেই। ফলে আমরা ফাংশন শেয়ারিং এই বিষয়টা আমরা পাবো, কিন্তু অন্যগুলো আমাদের এখানে আসলে নাই। ডিগ্রি অফ হোমোজিনিটি, খুব চেষ্টা করে করে তুমি যদি চাও একটা নেটওয়ার্ক বানাইতে, হোমোজিনিটি বানাইতে কঠিন হবে। হোমোজেনাস নেটওয়ার্ক, সবগুলা ডিভাইস, ঠিক আছে, সবগুলা ডিভাইস একই রকম, সবগুলা ল্যাপটপ, সবগুলা উইন্ডোজ 10, এটা হলো আসলে পিওর হোমোজেনাস, ঠিক আছে। তারপরেও এরকম আসলে আমরা কেউ কখনো করি না। একটা যে কোনো আমরা এটাকে একটা বলে ট্রান্সপারেন্সি রাখার চেষ্টা করি, যে নেট টেকনোলজি ট্রান্সপারেন্সি, যে কেউ যে কোনো ডিভাইস দিয়ে, লিনাক্স দিয়ে, অ্যান্ড্রয়েড দিয়ে, ম্যাক দিয়ে, আইওএস দিয়ে, যাতে আমাদের নেটওয়ার্কটা অ্যাক্সেস করতে পারে। ফলে দিস ইজ এ হেটারোজেনাস নেটওয়ার্ক, নট হোমোজেনাস নেটওয়ার্ক। আচ্ছা, টার্গেটেড ইউজার গ্রুপ, আচ্ছা, এখানে কিছু কিছু ক্ষেত্রে পাবলিক, ওয়েবসাইটটা পাবলিকের কাছে আসছে, আবার কিছু কিছু ক্ষেত্রে নন পাবলিক। এটা এরকমই বেশিরভাগ জায়গায় হয়। কিছু কিছু জায়গা এটাকে আমরা অথরাইজেশন দিয়ে কন্ট্রোল করতে পারি, কতটুকু জায়গা পর্যন্ত বাইরের লোকজন অ্যাক্সেস করতে পারবে আর কতটুকু জায়গা পর্যন্ত ভিতরের লোকজন, অথেন্টিকেশন, অথরাইজেশন, এই সমস্ত বিষয়গুলোর মাধ্যমে আমরা এটাকে এনশিওর করে থাকি। সো বোথ ফিচার্স আর অ্যাভেলেবল ইন আসানুল্লাহ। ট্রান্সমিশন ক্যাপাসিটি, ব্যান্ডউইথে যদি কথা চিন্তা করি, আমরা গত ক্লাসে ডিটেইলস এটা পড়েছি। ন্যারো ব্যান্ড হচ্ছে লেস দেন 1 Mbps আর ব্রডব্যান্ড হচ্ছে 2 Mbps এর চেয়ে বেশি। তো আমরা কোন টেকনোলজি ইউজ করে এই নেটওয়ার্কটাকে অ্যাক্সেস করতেছি সেটা একটা বিষয়। যদি আমরা 2G দিয়ে অ্যাক্সেস করি সেখানে ন্যারো ব্যান্ড টেকনোলজি আছে, যদি 3G দিয়ে করি তাহলে বা বিয়ন্ড করি তাহলে ব্রডব্যান্ড টেকনোলজি। আর শুধু আসানুল্লাহ যদি যে সমস্ত পিসি গুলো আছে তারা ইথারনেট দিয়ে কানেক্টেড কিংবা ওয়াইফাই দিয়ে কানেক্টেড, সেটা অবশ্যই একটা ব্রডব্যান্ড টেকনোলজি। আচ্ছা, তো ইয়ে হওয়ার সম্ভাবনা কম, ন্যারো ব্যান্ড হওয়ার সম্ভাবনাটা কম, যদি না কেউ স্পেশালি 2G একটা ডিভাইস দিয়ে সেটাকে কানেক্ট করে। ফলে আমাদের এখানে একটা ব্রডব্যান্ড টেকনোলজি আমরা পাচ্ছি। তো এখানে কি পয়েন্ট টু পয়েন্ট কমিউনিকেশন করা সম্ভব, নাকি 1-to-1 কমিউনিকেশন, নাকি ব্রডকাস্ট? তো এটা আসলে এটা আমাদের এই কন্ট্রোলটা আছে, আমরা পয়েন্ট টু পয়েন্ট কমিউনিকেশনও করতে পারি, একজনের থেকে সবার কাছে পাঠাতে পারি। এই জিনিসগুলো আমাদের পক্ষে সম্ভব, এবং দিস ইজ এ প্রাইভেট নেটওয়ার্ক, দিস ইজ নট পাবলিক। আচ্ছা, এই দিজ আর দ্য অ্যাট্রিবিউট অফ আসানুল্লাহ। গতদিন আমরা এগুলোর ফিচারগুলো জেনেছি, আমাদের একটা নিজস্ব নেটওয়ার্কে এগুলা কি কি ফিচার্স আছে সেগুলো আমরা দেখে নিলাম, তাই না? আচ্ছা, তো এবার আসো পরবর্তী টপিকস গুলো, যেগুলো আমাদের অনেকগুলি পড়া খুব দ্রুতই হয়ে যাবে, কারণ এই কথাগুলোর ভিতরে সব কথা চলে আসছে। তোমরা এই ডেফিনিশন গুলো দেখেছিলা যে কেন আমরা লোকাল এরিয়া নেটওয়ার্ক বলেছি, কারণ এটা 1 কিলোমিটারের ভিতরে অল দিস থিংস। এটা আমি স্কিপ করে যাচ্ছি যেহেতু আমরা আলোচনা করেইছি এটা সম্পর্কে। পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, সেখানে কোন কোন ডিভাইস গুলো থাকে, এটার এক্সটেন্ড কতটুকু, একটা রুম বা 10 মিটার পর্যন্ত একটা হল রুম, সেখানে আমরা পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক পেয়ে থাকি। আচ্ছা, তারপর সবগুলা ল্যান্ডম্যান 1 এর কম্পারিজন এখানে দেওয়া আছে, কতদিন আমরা আলোচনা করেছি। আচ্ছা, সেগুলো সম্পর্কে আমাদের অরিজিনাল স্লাইডে এই ডিসকাশনটুকু দেওয়া আছে। তোমাদেরকে যদি ল্যান্ডম্যান 1 সম্পর্কে বা স্পেশাল এক্সটেন্টে নেটওয়ার্ক গুলো কিভাবে ক্লাসিফাইড সেটা জানতে চাই, এটা যেমন দিতে হবে, মেইনলি দিতে হবে এই টেবিলটা। এই দুইটা আমাদের অরিজিনাল স্লাইড গুলোতে আছে। এই যে এইটা, দিস ইজ অ্যাভেলেবল ইন দ্য মেইন স্লাইড। এটা মিনিমাম লাগবে, এটা দিতে হবে, এগুলা দিতে হবে না, এগুলো পরীক্ষার অংশ না, এগুলো জাস্ট ফর ক্লারিফিকেশন। হ্যাঁ, এগুলোর সঙ্গে রিলেটেড তুমি যদি কোনো তথ্য দিতে চাও পরীক্ষা, সেটা অবশ্যই তোমাদের অ্যান্সারের মানকে উন্নত করবে। কিন্তু বেসিক আমরা ল্যান্ডম্যান ওই টেবিলটা আর এই ইনফরমেশনগুলো তোমাদেরকে স্লাইডে শেয়ার করেছিলাম, সেগুলো এখানেও আছে ওখানেও আছে। এইগুলা তোমরা পরীক্ষার খাতায় লিখতে পারো। সবগুলো যদি ল্যান্ডম্যান 1 সম্পর্কে এইসবগুলো যদি লিখতে শুরু করো, দেখা যায় যে একটা কোশ্চেন আননেসেসারি অনেক বড় হয়ে গেছে। তো তোমরা আশা করি সেখানে একটু সময় বাঁচাবে, যে ইচ্ছা মতো লিখতে গিয়ে অন্য কোশ্চেন গুলো শর্ট করে ফেলবে না। এবারে এরকম দেখেছি যে সব লেখা শুরু করছে। তো এনিওয়ে,
এর ভিতরে আমরা ডাইরেক্ট কমিউনিকেশন, ইনডাইরেক্ট কমিউনিকেশনের বিষয়টা চলে আসে, সেটা আমরা আহসানুল্লাহ নেটওয়ার্ক দিয়েই বুঝতে পেরেছি, এবং এটা পরবর্তীতে আজকের ক্লাসে আবার ডিসকাস হবে। আজকে একটু লং ক্লাস, তোমরা জানোই আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করেছিলাম। তো টেস্ট টেস্ট পারপাজে আমরা দুই এক উইক করি। ইফ ইউ ফিল মানে একটু কোনো প্রবলেম হচ্ছে, সেক্ষেত্রে আমাকে বললে আমরা মাঝে মাঝে সেটাকে একটা অল্টারনেট কোনো একটা সলিউশন বের করার চেষ্টা করবো, বা এর চেয়ে বেটার কোনো একটা সলিউশন আছে কিনা সেটা জানার চেষ্টা করবো। তো ডাইরেক্ট কানেকশনের প্রত্যেকটা এভরি নোড বা এভরি কম্পিউটার উইল বি কানেক্টেড ডাইরেক্টলি, এটা আমরা আজকের ক্লাসে যেহেতু পড়বো সেখানে আমি বেশি সময় দিব না। ডাইরেক্ট কানেকশনটা কি জিনিস আর ইনডাইরেক্ট কানেকশন কি জিনিস, এখানে একটা জিনিস চলে আসছে। ডাটা টার্মিনাল ইকুইপমেন্টস বলতে আসলে আমরা এই সমস্ত কম্পিউটার গুলাকে বুঝি। ডাটা টার্মিনাল এই বইতে বা অনেক টেকনিক্যাল টেকনিক্যাল রিপোর্টে ডাটা টার্মিনাল ইকুইপমেন্ট বলতে আমাদেরকে কম্পিউটার গুলাকে বোঝানো হয়, আর লিঙ্ক গুলাকে বা সিগন্যালিং যে ডিভাইস গুলো আছে, নেটওয়ার্ক কার্ড এটার সাথে কানেক্টেড, ঠিক আছে, সেগুলো হচ্ছে ডিসিই, ডাটা সার্কিট এলিমেন্ট বা ইকুইপমেন্ট, এরকম নামেও তোমরা চিনে থাকবা। সেটা আমি এখন জানিয়ে রাখলাম, যখন প্রয়োজন হবে আমরা দেখে নিব কোনো সময়। তো এটা সম্পর্কে আমরা পরে ডিটেলসে জানবো। ইনডাইরেক্ট কমিউনিকেশন হলো সুইচের মাধ্যমে, রাউটারের মাধ্যমে। ডাইরেক্ট কানেকশন হচ্ছে সরাসরি। আচ্ছা, ও আচ্ছা, আমি তো এখানে ছবি দিয়ে রাখছি, তাহলে তো খুব ভালোই কানেকশন এখানে আছে। দিস ইজ দ্য ডাইরেক্ট কানেকশন, সরাসরি। এটার সুবিধা কি, অসুবিধা কি, সেগুলো এখনো বলি, আজকের ক্লাসে এটা আবার আলোচনা হবে। সুবিধা হলো বা মোস্ট সিম্পল কমিউনিকেশন, এবং দিস ইজ দ্য মোস্ট প্রিমিটিভ সলিউশন অফ কমিউনিকেশন সিস্টেম। সবচেয়ে প্রথম দিককার কমিউনিকেশন নেটওয়ার্ক গুলো এভাবে ছিল, খুব সিম্পল, জাস্ট একটা কানেক্ট করে দিবা, তার আর কোনো প্রোটোকল নিয়ে চিন্তা করতে হবে না, দুইজন কমিউনিকেশন করে নিবে, ডাটা ট্রান্সফার করা যাবে। দিস ইজ দ্য মোস্ট ফাস্টেস্ট নেটওয়ার্ক অলসো অ্যান্ড মোস্ট সিকিউরড অলসো। যখন একটা ডাটা ট্রান্সমিশন হয়, অন্য কারো সেখানে ইন্টারফেয়ার করার কোনো চান্স নেই, যে এই দুইটা পিসি কমিউনিকেট করবে, এখানে আরেকজন মাঝখানে হ্যাক করতে হলে সেখানে অনেক স্মার্ট হ্যাকার হওয়া লাগবে। আমার মতো সাধারণ হ্যাকার হলে হবে না, তোমাদের মতো কোনো এক্সট্রাঅর্ডিনারি কোনো বুদ্ধি লাগবে, আউট অফ দ্য বক্স যে চিন্তা করতে পারে, ঠিক আছে। আচ্ছা, সো এটা তিনটা বৈশিষ্ট্য: সিম্পলার, ফাস্টার, সিকিউর, মোর সিকিউর। কিন্তু প্রবলেম দেখতে পাচ্ছি, প্রচুর তার লাগবে, প্রচুর লিংক লাগবে। আচ্ছা, শুধু তার না, এটা ওয়্যারলেস লিংক দিয়েও হইতে পারে, তখন বলতে তখন তো সম্ভব, কিন্তু তখন হলো কি প্রচুর রিসোর্স নষ্ট হবে, অনেক ফ্রিকোয়েন্সি এখানে পড়ে থাকবে, টাইম স্লট নষ্ট হবে, যেটা কি হবে, অন্য ইউজারকে তখন আর সার্ভিস দেওয়া যাচ্ছে না। ফলে প্রত্যেকটা যতগুলা নোডের সংখ্যা, এন মানে হচ্ছে নোডের সংখ্যা, যতগুলা কমিউনিকেটিং ডিভাইস আছে, ডাটা টার্মিনাল ইকুইপমেন্টস আছে, সেখানে যদি এন এর সংখ্যা বাড়তে থাকে, প্রত্যেকটা ইকুইপমেন্ট থেকে n-1 সংখ্যক কানেকশন তৈরি করতে হবে, এবং আমরা দেখবো যে এতগুলা টোটাল তার লাগবে, বা তার লাগবে কিংবা লিংক লাগবে, ওয়্যারলেস হলে এতগুলা টাইম স্লট ইউজ করতে হবে। তো এই হচ্ছে আমাদের ডাইরেক্ট কানেকশনটা বেসিক্যালি কি সেটা বোঝার জন্য এই ছবিটা দেওয়া হয়েছে। এবার আমরা দেখি ইনডাইরেক্ট কানেকশনটা কি। ইনডাইরেক্ট কানেকশনটা হচ্ছে এরকম একটা সুইচের মাধ্যমে, তারা সরাসরি কোনো পিসি টু পিসি কানেক্টেড থাকবে না, বাট দে উইল বি কানেক্টেড টু এ সুইচিং এক্সচেঞ্জ। এই সুইচিং এক্সচেঞ্জ একটা বক্স হইলেও এখানে দেয়ার উইল বি এ হায়ারার্চি অফ সুইচিং। আমাদের বাড়ির পাশে যেই লোকাল লুপটা আছে সেটা, তারপরে লোকাল অফিস টেলিফোনের, তারপরে ট্যান্ডেম অফিস, মেইন সুইচ, এই সবগুলা মেইন অফিস এই বক্সের ভিতরে চলে আসছে। এই ছিল সেন্ট্রালাইজ সুইচিং এর কনসেপ্ট, যে বিভিন্ন রকম একটা হায়ারার্চি অফ সুইচিং দিয়ে আমরা সুইচিং যখন হায়ারার্চি করা হয়, এটা হলো এফিশিয়েন্ট ওয়েতে ইউজারের সংখ্যা বাড়ানো, সেটা আমরা পরে কোনো একটা সময় জানবো। ফলে দ্যার ইজ এ সুইচিং টেকনোলজি। ফলে কি লাগবে, প্রত্যেকের থেকে একটা করে তার বের হইলেই চলবে, সে সুইচিং এক্সচেঞ্জের ক্যাপাসিটির উপর বেস করে যতগুলো লোক সুইচিং এক্সচেঞ্জে কানেক্টেড আছে সবার সাথে সাথে সে কমিউনিকেট করতে পারবে। যদি ক্যাপাসিটি ফুরায় যায়, তাহলে অন্য একটা এক্সচেঞ্জের সাহায্য নিয়ে আমরা ক্যাপাসিটিকে এক্সচেঞ্জ করতে পারবো। দিস ইজ স্কেলেবল, যত ইচ্ছা তত পরিমাণ এটা ক্যাপাসিটি বাড়ানো সম্ভব। হ্যাঁ, কস্ট ইনভলভমেন্ট থাকবে। এই হলো ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট কানেক্টিভিটি। আচ্ছা, ইনডাইরেক্ট কানেক্টিভিটির হায়ারার্চি বোঝানোর জন্য আমরা এই ছবিটা ইউজ করতে পারি।
হায়ারার্চি। একটা সুইচিং এক্সচেঞ্জ না, দেয়ার উইল বি সো মেনি সুইচিং এক্সচেঞ্জেস। ইন্টারনেট যদি আমরা এটাকে চিন্তা করি, দেয়ার আর সো মেনি রাউটার্স। সবগুলো আসলে ইন্টারনেট হচ্ছে এই রাউটার গুলার একটা ওয়েব, ওয়ার্ল্ড ওয়াইড এই রাউটার গুলার একটা যোগসূত্র, কানেকশন। এই রাউটার গুলো আবার দেখো, তারা অনেক সময় খুব নিজেরা একজনের সাথে আরেকজন অনেক বেশি কানেকশনের মধ্যে কানেক্টেড থাকে, যে ফলে ব্যাকআপ দিতে পারি, যে একটা রাউটার নষ্ট হয়ে গেলে অন্য একটা রাস্তা দিয়ে আমরা সেই কানেকশনটা দিতে পারি। তো এগুলো সম্পর্কে আমরা ডিটেলস কয়েকটা ক্লাস জুড়ে জানবো। যেহেতু প্রথম দিকে ব্রেন গুলা একটু লেস স্ট্রেসফুল থাকে, সেজন্য প্রথম দিকে কথাগুলো বলে দিচ্ছি। তো ফাংশন শেয়ারিং এর কথাটা ওইগুলো মানে রিডান্ডেন্টলি আসতেছে। ফাংশন শেয়ারিং এর কথাটাও এসেছিল আগে, যে আমরা ওয়েব ব্রাউজিং এর জন্য ওয়েব সার্ভার ইউজ করে থাকি বা এইচটিটিপি সার্ভার ইউজ করে থাকি। তারপরে ফাইল ডাউনলোড করার জন্য এফটিপি সার্ভার ইউজ করে থাকি। এইভাবে কতগুলো ডিফারেন্ট সার্ভার আমরা ইউজ করি, এফটিপি, এসএমটিপি, অল দিস থিংস। লোড শেয়ারিং করার আগে যখন পাবলিক রেজাল্ট আউট হয়, তখন একটা লোডের একটা সার্ভারের উপরে যদি একটা নির্দিষ্ট লিমিটের বাইরে 10,000 বা 50,000 হিট প্রতি সেকেন্ডে যদি এর বাইরে বেশি চলে আসে, তখন ইট উইল গো ডাউন, কেউ সার্ভিস পাবে না, আনঅ্যাভেলেবিলিটি অফ সার্ভিস হবে। সেটা খুব খারাপ একটা সিনারিও। সেজন্য আমরা এটাকে অ্যাভয়েড করার জন্য ব্যাকআপ সার্ভার ইউজ করি। দে উইল বি শেয়ারিং দেয়ার লোডস। 1 থেকে 1,000 প্রথম সার্ভারটা, সরি 1 থেকে 10,000, 10,000 1 থেকে 20,000 পর্যন্ত সেকেন্ড সার্ভারটা। দিস ইজ হাউ দে উইল শেয়ার দেয়ার লোডস। মেসেজ উইল বি শেয়ার্ড to know the condition of different nodes involved in communication. It is required especially for ICX এবং যারা সার্ভিস প্রোভাইডার আছে, অপারেটর আছে, তাদের নোডগুলো ঠিকমতো কানেক্টেড আছে কিনা, ঠিকমতো তারা এটা তাদের ভিতরে একটা ইন্টারনাল কমিউনিকেশনের একটা বিষয় থাকতে পারে, সেখানে কিছু নোড কানেক্টেড ইনভলভ থাকবে। সেফটি নেটওয়ার্ক, একটা কোর নেটওয়ার্ককে বাঁচানোর জন্য লেয়ার অফ নেটওয়ার্ক তৈরি করা হয় সাধারণত। ব্যাংক ট্যাঙ্ক গুলোতে যেখানে সিকিউর ডাটা থাকে, সেখানে আমরা কে কতটুকু সেফটি নেটওয়ার্ক, যে কেউ কেউ পাবলিকরা শুধু হয়তো বা এই নেটওয়ার্ক পর্যন্ত পাবে, ইন্টারনাল যারা মেম্বার আছে তারা হয়তো বা এই মাঝখানে নেটওয়ার্ক পর্যন্ত অ্যাক্সেস করবে। এখানে খুব এক্সক্লুসিভ লোক ছাড়া এই কোর নেটওয়ার্কে কেউ অ্যাক্সেস পাবে না। যারা এই কোর নেটওয়ার্ক অ্যাক্সেস পাবে, তাদের অনেক জবাবদিহিতা থাকবে, তাদের অনেক গতিবিধি, তার উপরে অনেক বেশি কি থাকবে, মানে নজর রাখা সম্ভব। অল্প কয়েকটা লোককে নজর রাখা খুব সহজ। ফলে এরকম লেয়ার্স অফ নেটওয়ার্কের মাধ্যমে আমরা কতগুলোকে সেফটি ইনশিওর করতে পারি। ফলে দিস এগুলো ফার্স্ট, এটা হচ্ছে থার্ড টায়ার সেফটি নেটওয়ার্ক। সেকেন্ড টায়ার সেফটি নেটওয়ার্ক হতে পারে, এরকম মাল্টি টায়ার সেফটি নেটওয়ার্ক আমাদের থাকতে পারে টু এনশিওর ডাটা অফ দি কোর নেটওয়ার্ক। আচ্ছা, এরপরে হোমোজেনাস নেটওয়ার্ক সম্পর্কে আমরা জেনেছি। all the computers are same type হলে হোমোজেনাস, আর যদি তা না হয় হেটারোজেনাস। মোস্ট অফ দ্য কেসেস আমরা নেটওয়ার্ক গুলোকে হেটারোজেনাসই পাবো। খুব যদি কেউ বুদ্ধি করে করে ইচ্ছা করে করে হোমোজেনাস না করে। আচ্ছা, হোমোজেনাস করলে কি সুবিধা, হেটারোজেনাস করলে কি সুবিধা, কেউ বলতে পারবে? হোমোজেনাস করলে যে সুবিধাটা হবে সেটা হলো ইট উইল বি মাচ ফাস্টার। এখানে প্রোটোকল ট্রান্সফারের কোনো বিষয় থাকবে না। অপারেটিং সিস্টেমের ডাটা একটা থেকে অন্য ভাষায় ট্রান্সফার করার সময় দুইজন কথা বলতেছে, মাঝখানে দুইজনের ভাষা ভিন্ন, একজন চাইনিজ একজন ইংলিশ, এরা যদি ডাইরেক্ট কথা বলে তাহলে কেউ কাউটা বোঝে না। ফলে কি লাগে, তারা হেটারোজেনাস, ফলে একটা দোভাষী লাগে। ফলে এখানে কমিউনিকেশনটা একটু স্লোয়ার। কিন্তু সেই জন্য হোমোজেনাস নেটওয়ার্ক, আমার যদি ফাস্টার একটা নেটওয়ার্ক ডিজাইন করতে চাই, তাহলে এটা দে শুড বি হোমোজেনাস। আচ্ছা, তো এইভাবে। আর হেটারোজেনাসের সুবিধাটা কি, স্কেলেবিলিটি। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো ভাষার সবাই আমার সাথে কমিউনিকেট করতে পারবে। এই জন্য হেটারোজেনাস নেটওয়ার্কের স্কেলেবিলিটিটা বেশি। কিন্তু বুঝতে পারছি হোমোজেনাস নেটওয়ার্ক থেকে এটা লেস কি হবে, স্পিড হবে, ঠিক না, লেস ফাস্টার হবে, মানে ফাস্ট
কি বলবো, স্লোয়ার হবে। আরেকটা কনসেপ্ট, কি ধরনের কানেকশন টাইপ আমরা ইউজ করতেছি, একটা হচ্ছে ডায়াল আপ কানেকশন, আর একটা হচ্ছে লিজড লাইন। এটার কোনো এক্সাম্পল তোমরা দিতে পারবে? আচ্ছা, লিজড লাইন হচ্ছে বাসায় তোমরা ওয়াইফাই ইউজ করো না বা ব্রডব্যান্ড, মান্থলি একটা টাকা পে করো, তাদের কাছ থেকে এই ব্যান্ডউইথটা তুমি লিজ দিছো, ওরা তোমার সাথে একটা চুক্তি করে 1 Mbps, 5 Mbps, 10 Mbps, এই ধরনের একটা চুক্তিতে চায় যে, এটা হচ্ছে লিজড লাইন। আর ডায়াল আপ কানেকশনটা আমরা একটা, দেয়ার উইল বি এ কানেকশন সেট আপ প্রায়র টু ডাটা ট্রান্সমিশন। এই কনসেপ্টটা প্রথমে ছিল সার্কিট সুইচ নেটওয়ার্কের জন্য, 3G পর্যন্ত এই জিনিসটা ছিল এরকম, সেজন্য নামটা রয়ে গেছে ডায়াল আপ কানেকশন। বিফোর ট্রান্সফারিং ডাটা you have to dial up to set up the communication link end to end, এই পার্টি থেকে সেই পার্টি পর্যন্ত, এ থেকে বি পর্যন্ত, সেন্ডার থেকে রিসিভার পর্যন্ত, কলার থেকে কলই পর্যন্ত একটা কমপ্লিট কানেকশন ফার্স্টে তোমাকে সেট আপ করতে হবে, দেন ইউ আর গোইং টু সেট আপ দ্য ট্রান্সমিট স্টার্ট দ্য ডাটা কমিউনিকেশন। এটা ছিল সার্কিট সুইচিং এর একটা কনসেপ্ট, সেজন্য তখন এটা নাম হয়ে গেছিল ডায়াল আপ কানেকশন। কিন্তু ডায়াল আপের সার্কিট সুইচিং টেকনোলজিটা পিছনে পিছনে চেঞ্জ হয়ে গেছে এখন। তারপরেও আমরা মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে যে সমস্ত কমিউনিকেশন গুলোকে করে থাকি এখনো, সেখানে ডায়াল আপ কানেকশনের মাধ্যমে আমরা নেটওয়ার্ক করে থাকি, ইন্টারনেট অ্যাক্টিভিটি বা নেটওয়ার্কের সাথে কানেক্টেড হই। তো এদের ভিতরে বেসিক পার্থক্য এখন যেটা চলে গেছে, আগে ডায়াল আপ কমিউনিকেশন কানেকশন বলতে শুধু সার্কিট সুইচ নেটওয়ার্ক বোঝাতো, এখন সেই বাউন্ডারিটা ভেঙে গেছে, সেটা তা না। এটা প্যাকেট সুইচও হতে পারে, এটাও প্যাকেট সুইচ হতে পারে, এটা অবশ্যই বেশিরভাগ ক্ষেত্রেই প্যাকেট সুইচ, বা বেশিরভাগ না, সব ক্ষেত্রেই প্যাকেট সুইচ। লিজড লাইন, এখানে তোমার অন ডিমান্ড না, সবসময় থাকবে কানেকশনটা। আর ডায়াল আপ কানেকশনে ইউ হ্যাভ টু এস্টাবলিশ এ কানেকশন ফর এ পার্টিকুলার টাইম। এই হচ্ছে ডায়াল আপ কানেকশন আর লিজ লাইনের ভিতর পার্থক্য। তো ডায়াল আপ কানেকশনের এখন এক্সাম্পল একটা হতে পারে, আমরা মোবাইল ডাটা যখন ইউজ করতেছি, যখন ডাটাটা চাই তখন একটা পার্টিকুলার সময়ের জন্য কানেকশনটা ওপেন করি, আবার যখন চাই তখন এই কানেকশনটা অফ করে দেই আমরা। এই হলো আমাদের নেটওয়ার্ক কানেকশন টাইপের উপর বেস করে কিভাবে আমরা নেটওয়ার্কে ডিফারেন্সিয়েট করতে পারি। ফাইনালি, different kinds of user groups. Public, anyone can access. Non-public, যারা অথেন্টিকেটেড ইউজার আছে শুধু তারা ইউজ করবে। ঠিক আছে, আচ্ছা, তো এগুলো আমরা মোটামুটি বুঝতে পারছি। আরেকটা টপিকস আছে এই স্লাইডে, তারপর আমরা একটা নতুন স্লাইডে যাব। আমরা এখন কোথায় ছিলাম আসলে? ইনফ্যাক্ট আমরা ছিলাম এই পর্যায়ে, আমরা স্পেশাল এক্সটেন্ট শিখেছি, ডাইরেক্ট ইনডাইরেক্ট শিখেছি, আদার ক্লাসিফিকেশনের ভিতরে আমরা অ্যাপ্লিকেশন শেয়ারিংটা শিখেছি, লোড শেয়ারিং, ব্যালেন্স শেয়ারিং, ওগুলা সরি ফাংশন শেয়ারিং, অল দিস থিংস। আচ্ছা, তারপরে শিখেছি হেটারোজেনাস, হোমোজেনাস, ডায়াল আপ, তারপরে লিজ লাইন, হোমোজেনাস, হেটারোজেনাস, আদার ক্লাসিফিকেশনের ভিতরে। এখন যেটা দেখবো নতুন একটা জিনিস, কম্পিউটার নেটওয়ার্কস এবং ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্কস বা ডিস্ট্রিবিউটেড সিস্টেম। ডিস্ট্রিবিউটেড সিস্টেম এগুলো আসলে কি জিনিস? Distributed system and computer networks have many common characteristics. তারা আলটিমেটলি দেখতে একই রকম, কম্পিউটারি ইনভলভমেন্ট থাকে, তারা লিঙ্কগুলো একই রকম ইউজ করে, তারপরেও তারা ডিফারেন্ট। ঠিক আছে, সেটা however they differ considerably in the software used, আরো স্পেসিফিক্যালি যে অপারেটিং সিস্টেমটা ইউজ করা হয় সেটা কমপ্লিটলি ডিফারেন্ট, and the transparency of the service provided, সেটা আমরা ডিস্ট্রিবিউটেড সিস্টেমে দেখতে পাবো যে ট্রান্সপারেন্সিটা বেশি, যে আমরা বুঝতে পারবো না যে কোন সার্ভারটা দিচ্ছে, কোন সার্ভারটা থেকে আমাদের
সার্ভিসটা আমরা পাচ্ছি হংকং এর সার্ভার নাকি সিঙ্গাপুরের নাকি ইন্ডিয়ান সার্ভার থেকে। তো সেটাকে আমরা স্পেসিফাইও করে দিতে পারি না, তো ওই সার্ভারটাই আমার সার্ভিস দিবে, অন্য কোনো সার্ভার থেকে নিব না। তারা ডিস্ট্রিবিউটেড সিস্টেমে নিজস্ব অ্যালগোরিদম দিয়ে বুঝবে যে কোন সার্ভারটা দিয়ে একে সার্ভিস দিলে আমার সিস্টেমে এফিশিয়েন্ট ইউজ হবে রিসোর্স গুলো। সিমিলারিটিস কি কি মিল আছে? This is an association of multiple number of physically and logically different components. অনেকগুলা হার্ডওয়্যার আছে, আচ্ছা এই হার্ডওয়্যার গুলা কানেক্টেড থাকবে ডিস্ট্রিবিউটেড সিস্টেমেও এবং কম্পিউটার নেটওয়ার্কসে তো বটেই। ফিজিক্যালি হয় কখন? যখন প্রত্যেকটা আলাদা ইন্ডিভিজুয়াল ডিভাইস, এদেরকে চেনানোর জন্য একটা পার্মানেন্ট আইডি থাকে, যেমন আমাদের প্রত্যেক একটা পৃথক পৃথক এনআইডি আছে, তাই না, ন্যাশনাল আইডি। আরো যদি ডিপলি চিন্তা করো, প্রত্যেকের আরো স্পেসিফিক, পৃথিবীর প্রত্যেকটা মানুষের একটা স্পেসিফিক আইডি আছে। 3 বিলিয়ন লেটারের, সেটা কি বলতে পারো কেউ? 3 বিলিয়ন লেটার দিয়ে এজিসিটি, ইন্টারনেট 3 বিলিয়ন একটা কোড আছে, সেটা হচ্ছে ডিএনএ টেস্ট করে শুনছো না নাম? ডিএনএ কোডিং প্রত্যেকের ডিফারেন্ট, হ্যাঁ। 3 বিলিয়ন লেটারের একটা আইডেন্টিফিকেশন মার্ক আমাদের আছে। দ্যাট ইজ দ্য ফিজিক্যাল আইডেন্টিটি অফ হিউম্যান, বা হিউম্যান না, যত স্পেসিস লিভিং স্পেসিস আছে। আচ্ছা, আর লজিক্যাল আইডেন্টিটিটা কি? এই যে এই ডিভাইসটা এখানে কানেক্টেড ছিল, সেটা একটা পার্টিকুলার নোড পয়েন্টে, এখন আমি যদি এই ডিভাইসটাকে খুলে নিয়ে আসি এখানে কানেক্টেড করি, physical identity is same, but the logical identity is different. যেমন আমার কম্পিউটারটা এখন বাসা থেকে অ্যাক্সেস করতেছি, এটার ফিজিক্যাল আইডেন্টিটি যা আছে সেটা সেম, লজিক্যাল আইডেন্টিটি is different from the identity that I use in the office. So this is how they are logically and physically separated. Distributed network computer network. আচ্ছা, they are spatially distributed, তাদের টাস্ক ক্যান বি অ্যাসাইন ডাইনামিক্যালি। আচ্ছা, এই অ্যাসাইনমেন্টটা একটা সফটওয়্যার কন্ট্রোলড, সে সফটওয়্যার দেখে বুঝবে যে কোনটাতে অ্যাসাইন করা উচিত। দে ওয়ার্ক অটোনোমাসলি, অটোনোমাসলি মানে অন্যজনের উপরে ডিপেন্ডেন্ট না, অন্যটা বন্ধ থাকলেও সে চলবে, বাট কোঅপারেটিভলি চলবে, ঠিক আছে। অন্যজন চালু থাকলে তার সুবিধা, সে কিছু এক্সট্রা বেনিফিট পাবে, তার কাজ বন্ধ হয়ে থাকবে না, যার যে সমস্ত কাজগুলো আছে সেগুলো পাবে, কিন্তু নেটওয়ার্কে থাকার কারণে সে যে উপকারগুলো পাওয়ার কথা ছিল সেগুলো থেকে সে বঞ্চিত হবে, কখনো সম্পূর্ণ বঞ্চিত হবে, কখনো আংশিক বঞ্চিত হবে। সো দে ক্যান ওয়ার্ক অটোনোমাসলি, কখনো বাট কোঅপারেটিভলি, দে উইল হেল্প ইচ আদার। এই দুইটা সিমিলারিটিস ডিস্ট্রিবিউটেড সিস্টেমেও আছে, কম্পিউটার নেটওয়ার্কসেও আছে, কিন্তু ডিফারেন্সটা কি? আচ্ছা, এই পর্যায়ে আমি একটা এক্সাম্পল দিই, আদারওয়াইজ তোমাদের পড়ালেখাটা থিওরিটিক্যাল মনে হবে। কম্পিউটার নেটওয়ার্কের এক্সাম্পল তো প্রচুর আমরা দিচ্ছি, ডিস্ট্রিবিউটেড সিস্টেমের এক্সাম্পলটা কি? যে সার্ভারগুলোর কথা বলেছিলাম, যে গুগলের সার্ভারগুলো ওয়ার্ল্ড ওয়াইড যতগুলো সার্ভার আছে তাদের নিজস্ব একটা নেটওয়ার্ক, বড় একটা কোম্পানির তাদের সার্ভারগুলো নিজস্ব একটা নেটওয়ার্ক, ইউটিউবের নিজস্ব সার্ভারগুলো নেটওয়ার্ক। এই নেটওয়ার্কটাকে বাইরে থেকে কেউ কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে অ্যাক্সেস করতে পারবে, কিন্তু তাদের যে নিজস্ব নেটওয়ার্ক আছে সেটাকে নেটওয়ার্ক বললে আসলে কিছু কথাগুলো অ্যাড্রেস করা হয় না। নেটওয়ার্ক বলে হ্যাঁ, তাদেরকে নেটওয়ার্ক বলাই যায় বিকজ দে হ্যাভ সাম সিমিলারিটিস, কিন্তু দে হ্যাভ অলসো সাম ডিসিমিলারিটিস। সেইগুলা কি কি? প্রথম যে জিনিসটা আছে সেটা হচ্ছে ট্রান্সপারেন্ট, সিস্টেম অ্যাপিয়ার্স ট্রান্সপারেন্ট। এই কথাটার মানেটা কি একটু বুঝাই বলি। সেটার মানে হচ্ছে যে আমি সার্ভিসটা, ইউটিউবের সার্ভিসটা কোন সার্ভার থেকে পাচ্ছি সেটা আমরা জানি না, আমরা অ্যাসাইনও করতে পারি না, এবং সেটা নিয়ে আমাদের মাথা ব্যথাও নাই। ট্রান্সপারেন্ট, আমরা পাইলেই হলো। তো এই ধরনের একটা প্রবলেম ফেস করেছিল জিপি একবার, আমার একটা ফ্রেন্ড আমার সাথে শেয়ার করেছিল।
সে বললো যে ওদের ইউটিউবে ওদের নেটওয়ার্ক অনেক ভালো প্রোভাইড করে অন্যান্য গ্রুপ থেকে, কিন্তু তারপর দেখা যাচ্ছে ইউটিউবে রবি হয়তো বা ফাস্টার দিচ্ছে। তো কিভাবে এটা হচ্ছে? তো ওরা দেখলো যে ওদের সার্ভার সব সময় দূরবর্তী একটা সার্ভার থেকে অ্যাক্সেস করে, দেখা যাবে ইউএসএ সার্ভার থেকে ইউটিউব টানতেছে, আর রবিটটা দেখা যাচ্ছে হংকং বা সিঙ্গাপুরের কোনো সার্ভার থেকে আসতেছে, ফলে ল্যাটেন্সিটা বেশি থাকতো। তো এই এই জিনিসটা তারা কোনো সফটওয়্যার এখান থেকে কোনোভাবেই তারা ঠিক করতে পারতেছিল না যে এখান থেকে করা যাবে না। তখন তারা ইউটিউব অথরিটিকে রিকোয়েস্ট করছে যাতে এটা কোনো একটা তারা মেজার্স নেয়। ফলে তারা ইচ্ছে করলে এটাকে নিজেরা অ্যাসাইন করতে পারে নাই। এখানে আমাদের অপারেটিং সিস্টেমে অ্যাক্সেস করে সেই জিনিসটাকে রিডাইরেক্ট করতে হয়েছে ডিস্ট্রিবিউটেড সিস্টেমে। তো এই যে ট্রান্সপারেন্সিটা ইউজাররা কিন্তু জানে না তারা কোন সার্ভার থেকে সাপোর্টটা পাচ্ছে। তো এইটা দিস ইজ হাউ অ্যাকচুয়ালি টেকনোলজিক্যাল ট্রান্সপারেন্সি বলতে এই জিনিসটাকে বোঝায়। ট্রান্সপারেন্ট আমার টেকনোলজি সম্পর্কে আমার কোনো আইডিয়া থাকার দরকার নেই, ভিতরে কি আছে সেটা আমার জানা দরকার নেই। আমরা এই যে যেমন এআর ইজ ট্রান্সপারেন্ট, এখানে যে এআর আছে আমরা বুঝতেই পারি না, মাঝখানে এই টেকনোলজিটা আমাদের কাছে ট্রান্সপারেন্ট। এখানে যে একটা টেকনোলজি চেঞ্জ আছে, বিভিন্ন রকম টেকনোলজি আছে, এটা আমাদের কাছে ট্রান্সপারেন্ট। আমরা শুধু ফাইনাল এন্ডিং ইউটিউবের ভিডিওগুলো আমাদের কাছে এসে পৌঁছেছে সেটা আমরা দেখতে পাচ্ছি, বাট সেখানে কিছু টেকনোলজির ভিতরে অনেক পরিবর্তন আছে, অনেক কমপ্লেক্স টেকনোলজি আছে, সেগুলো আমাদের কাছে ট্রান্সপারেন্ট, এগুলো আমরা দেখতে পাই না, এগুলো আমাদের দেখার দরকার নেই। আচ্ছা, দ্বিতীয় জিনিস হচ্ছে অপারেটিং সিস্টেম। ডিস্ট্রিবিউটেড সিস্টেমের অপারেটিং সিস্টেমগুলো সম্পর্কে আমরা আসলে খুব কম জানি, সাধারণ লোকের জানার প্রয়োজন নাই, আর এটা কম জানাই ভালো। ওরাও জানতে দিতে চায় না, কারণ কি যে তাহলে হ্যাকিং হওয়ার প্রবলিটিটা কমে যায়। ফলে তোমরা এই অপারেটিং সিস্টেমগুলো যাদের খুব এমনি বেসিক নলেজের জন্য এই ধরনের অপারেটিং সিস্টেম সম্পর্কে আমরা কম জানি, জেনে থাকি আর কি। তো দিজ আর দ্য ডিফারেন্সেস বিটুইন ডিস্ট্রিবিউটেড সিস্টেম এবং কমিউনিকেশন কম্পিউটার নেটওয়ার্ক। তো আমরা একটা স্লাইড শেষ করেছি, এখানে আমরা যা যা পড়েছি একটা ব্রিফ যদি একটা গ্লান্স দেখি যে আমরা কি কি আসলে তোমাদের সাথে এতগুলো কথা বললাম, তোমরা যে কি নিয়ে যাও বা কি শিখতে পারো এখান থেকে, সেটা আমরা কি এক্সপেক্ট করেছি। এখানে লেখা আছে ইউ আর সাপোজ টু লার্ন দিস টাইপ অফ থিংস, ঠিক আছে, দিস টাইপ অফ এই কোশ্চেন গুলো অ্যান্সার করতে পারার কথা তোমার। হাউ দ্য কম্পিউটার নেটওয়ার্কস ক্যান বি ক্লাসিফাইড ব্রিফলি এক্সপ্লেইন, যেই ফিচার গুলো আমরা স্লাইড নাম্বার 17 এ পড়ে আসছি সেগুলো। Discuss about the classification of the computer networks with example depending on spatial extent, LAN, MAN, WAN, PAN এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করো সোজা কথা। Application characteristics, that is function sharing, load sharing, message sharing, safety networks এগুলো সম্পর্কে আলোচনা করো। কানেকশন টাইপ, লিজ লাইন, ডায়াল আপ লাইন আলোচনা করো। যা আছে আমি বলবো যে এখানে যেহেতু বলা আছে এক্সাম্পল, ক্লাস বলার সময় আমরা এক্সাম্পল গুলা বলি, আশা করি তোমরা এগুলো লিখে রাখবা অথবা এক্সাম্পল গুলা কালেক্ট করে নিবা, এগুলো পরীক্ষায় লাগে। সবগুলা হুবহু স্লাইডে দেওয়া থাকলে দুই একটা ছেলে হয়তো বা একটু সেটা একটা অসৎ উদ্দেশ্যে ইউজ করবে, যে হয়তো সে স্লাইডটা দেখে দেখে লিখলো। এরকম যাতে না হয়, আমরা স্লাইডে হুবহু যা থাকে তার চেয়ে দুই একটা জিনিস বাড়তে যাবো। যেমন এক্সাম্পল গুলোর কথা এখানে যোগ করা হচ্ছে, এক্সাম্পল গুলো তোমাদেরকে জেনে নিতে হবে। টার্গেট গ্রুপের উপরে বেস করে পাবলিক না প্রাইভেট, যখনই একটা নেটওয়ার্কের বৈশিষ্ট্যগুলোর কথা আসবে তোমাদেরকে অবশ্যই এক্সাম্পল দিতে হবে। Finally, explain the similarities and dissimilarities বা differences between the computer network and distributed systems, also with example. এখানে এক্সাম্পল গুলো যদি এক লাইনে দুই লাইনের হইলেও তারা একটা কনসিডারেবল মার্ক ক্যারি করবে, মিনিমাম 30%, ঠিক আছে, অফ দ্য কোশ্চেন। 5 হইলে তোমার ওখানে সেখানে বেশ কিছু মার্কস তোমার ওখানে চলে যাচ্ছে, 3 ভাগের 1 ভাগ, প্রায় 2 মার্কসের মতো। তো এই হলো প্রথম স্লাইডটা শেষ হলো। এই অবস্থায় তোমাদের কাছে একটা কোশ্চেন, যদি 1 মাস টানা ইলেকট্রিসিটি না থাকে, এই কোশ্চেনটা এই জন্য করতেছি যে ব্রেনটা একটু ক্লিয়ার হওয়ার জন্য। এক নাগাড়ে বেশিক্ষণ মানুষ একটা জিনিসে কনসেন্ট্রেট করে থাকতে পারে না, সেই জন্য আমি একটা কোশ্চেন রাখলাম যে 1 নাগাড়ে 1 মাস যদি ইলেকট্রিসিটি না থাকে, কোনো ওয়ে নাই, যেমন বিভিন্ন যুদ্ধক্ষেত্রে দেখা যায় যে বিধ্বস্ত কান্ট্রিগুলোতে না জেনারেটর চালানোর অপশন আছে, ইলেকট্রিক্যাল ইনফ্রাস্ট্রাকচারই ভেঙে পড়ছে, তখন তোমরা কি ধরনের সমস্যায় পড়বে?
এগুলা চিন্তা করো, পারলে নোটপ্যাডে লিখে আমাকে দেখাও, ক্লাসের শেষে জমা দিলেও হবে। এটা চিন্তা করতে থাকো, আমরা নতুন স্লাইড শুরু করবো আজকে, লেকচার 3। এখানে গত দুইটা স্লাইড যেহেতু আমরা এটা পড়ে বলে ফেলেছি কি কি পড়ছি, এটা এখন আমি স্কিপ করে যাব। আজকে কি কি পড়বো? আজকে আমরা এখানে অনেকগুলো টপিকস আছে। ক্লাসিক পয়েন্ট টু পয়েন্ট কানেকশন, সেটাকে আমরা ডাইরেক্ট কানেকশন নামে চিনেছি। আর সার্কিট সুইচ নেটওয়ার্ক, প্রথম যেই কানেকশন, ডাইরেক্ট কানেকশনের প্রবলেমটাকে সলভ করার জন্য যে ধরনের টেকনোলজি আমরা ইউজ করতাম সেটাকে বলা হতো সার্কিট সুইচিং, দ্য সার্কিট সুইচিং টেকনোলজি। এবং তাদেরকে যে নেটওয়ার্কে ইউজ করা হতো তাদেরকে বলা হতো সার্কিট সুইচড নেটওয়ার্ক। ইনফ্যাক্ট এই দুইটা টপিকস আলোচনা করবো আজকের ক্লাসে, সেজন্য খুব টেনশনে পড়ার দরকার নাই। আমরা একটু সময় বেশি নিব, কিন্তু আশা করি তোমরা ওভারলোডেড হবে না। বাকি টপিকস গুলো এখন বেশি কথা বলবো না। ক্লাসিক পয়েন্ট টু পয়েন্ট কমিউনিকেশন, এইটার টপিকসটা পড়ার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে, লার্নিং আউটকাম হচ্ছে আমাদের কাছে যাতে ক্লিয়ার হয় হোয়াই সুইচিং ইজ নেসেসারি। এটা সম্পর্কে অলরেডি দু একটা কথা বলে আসছি, ফলে এখানে আমাদের একটু সময় কম লাগবে। আচ্ছা, এরপরে আমরা দেখব সার্কিট সুইচিং যে সমস্ত নেটওয়ার্ক আছে, তার এক্সাম্পল হচ্ছে পিএসটিএন, পাবলিক সুইচড টেলিফোন নেটওয়ার্ক। তারপর মোবাইল সেলুলারের নেটওয়ার্ক হলে 2G 3G অল দিস থিংস। এখান থেকে আমরা মেইনলি শিখবো যে সার্কিট সুইচিং বলতে আমরা কি বুঝি, ঠিক আছে, এবং সাথে প্যাকেট সুইচিং বলতে কি বুঝি আমরা এক্সাম্পল সহ এক্সপ্লেইন করতে পারবো। এবং after completion of all these topics we can compare them, কোন কোন এসপেক্টে সার্কিট সুইচিংটা ভালো, কোন কোন দৃষ্টিভঙ্গি থেকে প্যাকেট সুইচিংটা ভালো। তো আজকে এতদূর পুরোটা শেষ করতে পারবো না, আমরা বেসিক যতটুকু পর্যন্ত পারি সেটা আমরা তোমাদের সাথে দেখাচ্ছি, যে একটু আমরা আসলে আজকে শেষ করব। হোয়াই সুইচিং ইজ নেসেসারি সেটা মেইন পয়েন্ট, একটু দেখি। ক্লাসিক পয়েন্ট টু পয়েন্ট কমিউনিকেশন বা কানেকশন, এটাকে আমরা ডাইরেক্ট কানেকশনও বলে থাকি। Each one of the two communicating end system has its own separate connection, which will be connected permanently এবং ডেডিকেটেডলি, যেখানে solely they will carry the data of two communicating party. So it is a separate dedicated channel, permanently connected. These are the attributes of point to point connection. Advantage is this is very simple connection. আরো কিছু অ্যাডভান্টেজ আমি যোগ করব, তার ভিতরে সেটা কি, দিস ইজ ফাস্টার অ্যান্ড সিকিউর। অনেক ফাস্টার হবে, এই কথাটা আমি তোমাদেরকে একটু আগে মনে তোমাদের সেকশনেই বললাম, তাই না? এই যে চাইনিজ আর ব্রিটিশ একটা লোক যদি কমিউনিকেট করে, এটা দোভাষী লাগলে সেটা হয়ে যাবে স্লোয়ার। আর যদি সেটা হচ্ছে হোমোজেনাস নেটওয়ার্কের ক্ষেত্রে বলেছিলাম, এই ক্ষেত্রেও তাই আসবে, এই ধরনের একটা ঘটনা ঘটবে। ফাস্টার হবে যদি আমরা দুইজন ডাইরেক্টলি কমিউনিকেট করি, মাঝখানে থার্ড পার্টি আরেকজনের মাধ্যমে কমিউনিকেট করতে দিলেই স্লো হয়ে যাবে। আচ্ছা, এবং সিকিউর হবে না, আরেকজনের মাঝখানে গেলে সে কিছু কিছু ইনফরমেশন মুখস্থ রেখে, দোভাষী যাকে আমরা বিশ্বাস করছি, সে যদি অন্য ইনফরমেশন গুলো কাউকে পাস করে দেয়, দ্যাট উইল বি এ প্রবলেম। সো দিজ আর দ্য অ্যাট্রিবিউটস অফ পয়েন্ট টু পয়েন্ট কানেকশন। এখানে আমরা একটু কিছু টেকনোলজিক্যাল ওভারভিউ সম্পর্কে জানবো। যেমন এখানে n equal to 4 চারটা নোড আছে, 1 নম্বর নোড, 2 নম্বর নোড, 3 নম্বর নোড। এই নোডগুলো মানে কি, কম্পিউটার, কিংবা এটা কম্পিউটার, এটা মোবাইল। 1 নম্বরটা কম্পিউটার, 2 নম্বরটা মোবাইল, 3 নম্বরটা একটা ডেস্কটপ, 4 নম্বরটা আচ্ছা এটা একটা আইওএস ডিভাইস, ঠিক আছে, বা এরকম কিছু একটা ডিভাইস বা একটা রাউটার হতে পারে। এরা অল দিস থিংস আর কমিউনিকেটিং পার্টি। তো এদেরকে আমরা যদি সবাইকে ডাইরেক্ট টু ডাইরেক্ট কানেক্ট করে থাকি, এইভাবে ডাইরেক্ট টু ডাইরেক্ট লিংক দিয়ে কানেক্ট করে থাকি, তখন কতগুলা কানেকশনের প্রয়োজন হয়? চারটার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি, ছবিটা এঁকে বের করা যাবে। 1 2 3 4 5 6, 1 2 3
4 5 6। আচ্ছা, এভাবে 9টা n5 যদি থাকে তাহলে কানেকশন কতটা হবে, n6 যদি থাকে তাহলে কানেকশন কতগুলো হবে, আচ্ছা n10 যদি থাকে কানেকশন কতগুলো হবে। আচ্ছা, তো সেইভাবে আমরা কানেক্ট করলে আমরা যেটাকে দেখতে পাচ্ছি যে এটা কিভাবে দেখানো যায়, যে 1 প্লাস 2 প্লাস 3 which is 6। এটা মানে হচ্ছে 6। 4টা নোট থাকলে আমরা 4 মাইনাস 1 3 পর্যন্ত যদি সবগুলো যোগ করি তাহলে আমরা টোটাল নাম্বার অফ কানেকশন পেয়ে যাই। এটা একটা সহজ বুদ্ধি আছে। আচ্ছা, 5টা নোট থাকলে, 5টা কম্পিউটার থাকলে 10টা কানেকশন। কিভাবে এটা পেলাম, 4 পর্যন্ত যোগ করেছি, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 দ্যাট ইজ 10। এইভাবে করে আমরা ছবিগুলো প্রত্যেকবার আঁকার প্রয়োজন হবে না। এখন থেকে আমরা যে কোনো সংখ্যক কানেকশনের জন্য বলতে পারবো যে কতগুলা লিংকের প্রয়োজন হবে। তো এই লিংকগুলা এখানে আমরা যেহেতু n সংখ্যক যদি বলে n এর কোনো মান বলে না দেওয়া হয়, তাহলে n সংখ্যক নোডের জন্য কতগুলো লিংক লাগবে সেটা আমরা সবাই বলতে পারবো। এখন 1 থেকে শুরু করে 2 এভাবে করতে করতে আমরা যে শেষ হবো কোথায় গিয়ে, n প্লাস n মাইনাস 1 এ গিয়ে। মাউসটা কাজ করতেছে সব সময়, দাঁড়াও একটু মাউস ব্যাকটা চেঞ্জ করি। না মা একটু আছে, আচ্ছা আর অল্প একটু আছে না। আচ্ছা, এই যে হচ্ছে তোমার এই ইকুয়েশনটা, আচ্ছা এখন এর ভিতরে এই ইকুয়েশনটাতে আমরা খুব সহজে বের করতে পারবো, তার এবং রেজাল্ট আসবে এরকম। এখন এই বাই দিস টাইম তোমাদের যেহেতু আহ, কিছু কিছু মাঝে মধ্যে জিনিস আমরা তোমাদের কাছে জিজ্ঞাসা করবো তোমাদের অ্যাক্টিভ পার্টিসিপেশনের জন্য। কেউ কি বলতে পারবা 1 প্লাস 2 প্লাস 3 এভাবে করে করে n পর্যন্ত যদি যোগ করি সেই যোগফলটা কত হবে? তোমরা তো বিসিএস দিবা, এখন থেকে এই সমস্ত জিনিসগুলো খেয়াল করো, বিসিএস এর অঙ্ক করবা অবসর বসে বসে। এটা কত হবে রেজাল্ট, কে বলতে পারবে? So into n plus 1 divided by 2. হ্যাঁ, n ইনটু, থ্যাংক ইউ, n plus 1 divided রোল কত বললাম বলো তো প্লিজ, রোল নাম্বারটা প্লিজ বলো তো। by 25. 85। So 25. 25. 25, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, 25। আচ্ছা, তো এটা জানি। ও, আর যারা জানি না বা মনে থাকে না তাদের তাদের জন্য এটা কিছু একটা গল্প আছে, সেটা আমরা জেনে নিব। বসের কথা, বসকে যে সময় তখন ক্লাসে একটু তাকে পানিশমেন্ট দেওয়ার জন্য টিচাররা ঠিক করেছিল যে 1 থেকে 1000 পর্যন্ত যোগ করতে হয়েছিল। এই 1000 হচ্ছে আমাদের এন। আসলো কোথা থেকে, সূত্রটা মনে রাখার জন্য আমাদেরকে কিছু কিছু ঘটনা মনে রাখতে হয়, রিলেট করতে হয়, তাহলে মনে থাকবে। অথবা ও যেটা বলেছে এটা আমাদের ভুল হয়ে যাবে। এই জন্য আমরা একটা টেকনিক এখানে শিখে নিচ্ছি যে একটা সূত্র মনে রাখার জন্য কিছু গল্প মনে রাখা লাগবে, গল্পটা মনে রয়ে যায় তখন গল্প দেখে কিন্তু সূত্রটা মনে পড়ে যাবে। যে 1 থেকে 1000 বা এন পর্যন্ত এখানে যোগ করতে দিয়েছিল শাস্তি, এটা করতে সময় লাগবে, এটা এই জন্য কিন্তু উনি উইদিন ফিউ সেকেন্ড সেটা সলভ করেছিলেন। সেই টেকনিকটা কেমন ছিল, উনি উল্টা দিক থেকে আবার লেখা শিখেছিলেন যে 1000-এর সাথে, হ্যাঁ এটার সাথে 1 1 কমিয়ে 999 2 সাথে যোগ করছেন। এইভাবে করতে করতে শেষ হচ্ছে তোমার 1। এগুলো যদি যোগ করছে তাহলে সবগুলা যোগফল কিন্তু 1001, প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি 1001 কয়বার এসছে, 1000 বার। এই যে যোগ চিহ্নটা 1000 বার আসছে ইন্টু 1000, এবং 2বার যোগ করেছে। স্যাররা চেয়েছিল একবার যোগ করতে বলছিল, উনি 2বার করছে, তাহলে কি হয়েছে 1000 ইন্টু এটা হচ্ছে কতবার যোগ করেছে, কতগুলো সংখ্যা, প্রত্যেকটার যোগফল ছিল 1001 n প্লাস 1, এবং 2বার যেহেতু যোগ করেছে 2 দিয়ে ভাগ। দিস ইজ হাউ ইট ওয়ার্কস, n ইন্টু n প্লাস 1 ভাগ 1। এভাবে করে আমরা মনে রাখতে পারবো।
এইভাবে যোগটা করা হয়, ফলে আমাদের এখানে এই সূত্রটা কিভাবে কাজে লাগতেছে, আমাদেরকে আসলে যোগ করতে হবে 1 থেকে শুরু করে n-1 পর্যন্ত। ফলে আমাদের n-টা হবে n-1 আর n+1টা হবে n। তাহলে আমাদের রেজাল্ট যেটা আসবে সেটা হচ্ছে n ইন্টু n-1 ভাগ 2, সেটাই এখানে দেখানো হচ্ছে -n/2 সো দিস ইজ হাউ। এটা আমাদের কি হলো, এটা আমাদের কেন আমরা শিখলাম স্যার, শুধু ডাইরেক্ট কমিউনিকেশন যদি নাই লাগে কাজে, তাহলে এটা কেন শিখলাম? হ্যাঁ, দুইটা কারণে শিখলাম। একটা হচ্ছে যে আমাদের প্রচুর রিসোর্স আছে, প্রচুর রিসোর্সের কোনো অভাব নেই। এরকম একটা কেস, তখন আমাদেরকে বললো যে সবচেয়ে ফাস্টেস্ট সিকিউর একটা নেটওয়ার্ক ডিজাইন করে দাও, এবং কমিউনিকেটিং ডিভাইসগুলো বারবার চেঞ্জ হবে না, যারা আছে তাই। সোজা কথা মনে করো তো 10টা কম্পিউটারে এরা কমিউনিকেট করবে, এখানে শর্ত হলো তারা সবচেয়ে ফাস্টেস্ট কমিউনিকেশন লাগবে, সবচেয়ে সিকিউর কমিউনিকেশন লাগবে। তখন আমরা কিন্তু এই ধরনের পয়েন্ট টু পয়েন্ট কমিউনিকেশন নেব। তখন কয়টা লিঙ্ক লাগবে, 10টা হোক না হোক, ধরো 100টাও যদি হয়, যদি আমাদের 5000টা লিঙ্ক একদম অ্যাবসলিউটলি খালি করে থাকে, তাহলে আমরা সেগুলোকে ইউজ করতে পারি। সেই জন্য এই লিঙ্কের কানেকশনটা জানা, এটা একটা পজিটিভ সাইড। আর নেগেটিভ সাইড যে অন্য একজনকে বুঝাইতে হবে যে তুমি বললো যে না যা হোক আমার লিঙ্কের কোনো অভাব নেই, ইয়ে আছে, আমাকে এই নেটওয়ার্কটা বানাই দিতে হবে, সে এরকম যদি ইনসিস্ট করতে থাকে, তখন তোমরা বলবা যে আসলে এই কানেকশনটা দেখিয়ে, কমিউনিকেশনটা, এই ক্যালকুলেশনটা দেখিয়ে যেটা আসলে কত টাকা আলটিমেটলি লাগবে, তার কত রিসোর্স লাগবে, সেই জিনিসটা ক্ল্যারিফাই করার জন্য এই সূত্রটা প্রয়োজন। প্রথম এই জিনিসটার কারণে আমরা এই ক্যালকুলেশনটা তোমাদের কাছে একটু সময় নিয়ে দেখাবো। এটা অনেক দিক দিয়ে প্রবলেম আছে, but it has also some applications in some places. যখন সিকিউরিটি 1 নাম্বার দরকার, দ্বিতীয় হলো ফাস্টার দরকার, থার্ড হলো সিম্পলার দরকার, তখন আমাদেরকে এই ধরনের ক্যালকুলেশন গুলো করতে হবে। অথবা আমার ক্যালকুলেশনটা যে ওটা হচ্ছে বেটার, সেটা প্রুফ করার জন্য। তো সেখানে আমরা এখানে আরো কিছু দৃষ্টিভঙ্গি থেকে এটা দেখিয়েছি। এটা তোমরা জানো, প্রত্যেকটা লিঙ্ক থেকে কতগুলা কানেকশন বের হবে, n সংখ্যক নোডে n-1টা। 100টা কম্পিউটার থাকতে প্রত্যেকটা কম্পিউটারে 99টা তার কানেক্টেড থাকতে হবে, অথবা 99টা টাইম স্লট তার জন্য বুক করা থাকতে হবে। দ্যাট ইজ এ হিউজ কস্ট ইনভলভ। 100 জনের জন্যই এতটুকু, আর যদি 1000 জন হয় 5000-এর মতো কানেকশন লাগবে। এনিওয়ে, টোটাল নাম্বার অফ লিঙ্কস এখানে আমরা দেখতে পাবো যে যদি 100 জন আছে, 100 জনের জন্য 5000টা কানেকশন লাগবে, এবং প্রত্যেকের জন্য 99টা কানেকশন লাগবে। 1000 হলে টোটাল 5 লাখের মতো আমাদের কানেকশন লাগবে, আর প্রত্যেকের কাছে এসে 999টা ক্যাবেল ঢুকবে কিংবা 999টা টাইম স্লট, আর সব সময় বুকিং দিয়ে রাখবে। দিস ইজ হাউ অ্যাকচুয়ালি হ্যাপেন্স ইন কেস অফ পয়েন্ট টু পয়েন্ট কমিউনিকেশন। অ্যান্ড টু রিপ্লেস দ্যাট দ্য প্রবলেমস অফ পয়েন্ট টু পয়েন্ট কমিউনিকেশন, একটা স্কেলেবল নেটওয়ার্ক করার জন্য, কস্ট এফেক্টিভ নেটওয়ার্ক করার জন্য উই গো ফর দ্য সুইচিং টেকনোলজি। সেখানে এরকম একটা সুইচিং টেকনোলজির সঙ্গে সবাই শুধু কানেক্টেড হয়ে গেলেই হয়, মানে প্রত্যেকের কানেক্ট হওয়ার জন্য একটা সিঙ্গেল ওয়্যারই যথেষ্ট। সেই সুবিধাটা এখন আমরা আসলে দেখি। একটা সময় এটা যুগান্তকারী আবিষ্কার ছিল, এখন তো আমরা বলি স্যার এরকমই তো হবে, এটার অল্টারনেটিভ আর কিছু হওয়া সম্ভব? তো আমরা এখন এটা দেখে দেখি অভ্যস্ত, সেই জন্য এটা। হ্যাঁ, এখানে একটা মজার বিষয় হলো আমরা শুধু একটা বক্স দেখিয়েছি, এই বক্সের ভিতরে যে কত ইঞ্জিনিয়ারিং আছে, লেভেল অফ রাউটিং সেখানে আছে, লেভেল অফ সুইচিং এক্সচেঞ্জ সেখানে আছে, সেখানে একটা লোকাল লুপ আছে, লোকাল অফিস আছে, ট্যান্ডাম অফিস আছে, মেইন সুইচিং এক্সচেঞ্জ আছে, এবং তাদের সুইচিংটা অনেক বুদ্ধিমত্তার মাধ্যমে হয়, যাতে লিমিটেড রিসোর্স দিয়ে অনেক অনেক বেশি ইউজারকে সাপোর্ট দেওয়া সম্ভব, এবং সেগুলো প্রবাবিলিস্টিক অ্যানালাইসিস করতে হয়, মানুষের কতটুকু, মানুষের কল করার টেন্ডেন্সি, লিঙ্ক বিজি রাখার টেন্ডেন্সি, এগুলাও অ্যানালাইসিস আসে। এটা একটা চমৎকার একটা ফিল্ড, এগুলা যদি কারো পড়ার সুযোগ হয় সে পড়ে দেখবে। এখন এই পর্যায়ে আর কিছু এডিশনাল ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করতেছি। যেমন আইটিইউটি, ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন, টেলিকম সেক্টরে সুইচিং এর একটা ডেফিনেশন দেওয়া আছে।
উইকিপিডিয়া থেকে আমি নিচ্ছি। এস্টাবলিশিং অন ডিমান্ড, যখন প্রয়োজন, অফ অ্যান ইন্ডিভিজুয়াল কানেকশন ফ্রম এ ডিজায়ার্ড ইনলেট ইনপুট চ্যানেল টু এ ডিজায়ার্ড আউটপুট, which is a output channel outlet এখানে, within a set, মানে সেট বলতে সেট যখনই আসে তখন বোঝা যাবে এটা মেম্বার সংখ্যা সীমিত, ইনপুট আর আউটপুটের সংখ্যা সীমিত, কতগুলো সীমিত সংখ্যক ইনপুট আউটপুটের সঙ্গে কার কিভাবে কানেক্টেড হবে, কতক্ষণের জন্য, অ্যাজ লং অ্যাজ, যতক্ষণ প্রয়োজন, as long as is required for the transmission of information. This is what actually is switching in terms of telecom. টেলিকম এর ভাষায় সুইচিং হচ্ছে একটা ইনপুট আর আউটপুটকে কানেক্ট করা যখন প্রয়োজন, যতক্ষণের জন্য প্রয়োজন। ঠিক আছে, আচ্ছা এটা সুবিধাটা কি, সুবিধাটা কেন জানতে হচ্ছে, যাতে আমরা বলতে পারি পয়েন্ট টু পয়েন্টের অসুবিধাগুলো কি ছিল সেটাও একটা বলা চোখে পড়তে পারে। রিডাকশন ইন ওভারঅল নেটওয়ার্ক কস্ট, কস্ট কমে যাবে নেটওয়ার্কের। রিসোর্স উইল বি ইউটিলাইজড প্রপারলি, সুইচিং এক্সচেঞ্জে অনেক ইউজার কানেক্টেড থাকে এবং দিন দিন ইউজার সংখ্যা বাড়তে থাকে, ফলে এখানে যে সুইচিং এক্সচেঞ্জটা আছে অনেকে ইউজ করে বলেই এই কানেকশনটা, ট্রান্সমিশনটা আমাদের খরচ কমে আসতেছে দিন দিন। ইজিয়ার ইমপ্লিমেন্টেশন, অনেক সহজে সেগুলোকে ইমপ্লিমেন্ট করা যায়, কিন্তু তার ব্যাক এন্ডে যে টেকনোলজি আছে দ্যাট ইজ অনেক বেশি কমপ্লেক্স, কিন্তু ইমপ্লিমেন্টেশনটা সহজ, এতগুলো তার লাগে না, একটা তার দিয়ে প্রত্যেকে কানেক্ট হতে চায় পারবে, কিন্তু সেটা ইজিয়ার টু ইমপ্লিমেন্ট। আর যদি সবাইকে 1000 জন্য কানেক্ট করতে চাই 999টা তার যদি যোগ করো দ্যাট ইজ ডিফিকাল্ট টু ইমপ্লিমেন্ট, কিন্তু আন্ডারলাইং টেকনোলজিটা সিম্পলার হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট, আর আন্ডারলাইং টেকনোলজি অফ সুইচিং হুইচ ইজ ট্রান্সপারেন্ট ইজ কমপ্লেক্স। এই অবস্থা যদি আমরা আহসানুল্লাহ নেটওয়ার্কের দিকে তাকাই, এরকম আহসানুল্লাহ নেটওয়ার্কটা অনেকটা এরকম হবে। ট্রিপলি ডিপার্টমেন্টের পিসি গুলো যদি চিন্তা করো, একটা ল্যাবের পিসি গুলা, সিমুলেশন ল্যাব, ডিএসপি ল্যাব, এরকম যতগুলো ল্যাব আছে বা ল্যাবের পিসি গুলো, তারপর টিচারদের পিসি গুলো, they are connected in a lab. They can download from FTP server, they can use a server for different information access, যেটা ইন্টারনাল ডাটাবেস, ঠিক আছে, এই সমস্ত কাজ করার জন্য, এবং তারা একটা সুইচের মাধ্যমে কানেক্টেড, এগুলোকে সুইচ বলা হয়, অ্যাক্সেস লেয়ার সুইচ, লেয়ার 2 সুইচে বলা হয়, অ্যাক্সেস লেয়ারটা হচ্ছে লেয়ার 2 সুইচ। এরপরে আমরা যেটা দেখবো যে হাই স্পিড, আরো ক্যাপাসিটি বেশি যে সমস্ত হাই স্পিড সুইচেস, এগুলোর মাধ্যমে সবাই কানেক্টেড, ফলে কি হবে, যদিও তারা একই সুইচের আন্ডারে ছিল না, ইউজারদের কম্পিউটার গুলা আর ল্যাবের কম্পিউটার গুলা ডিফারেন্ট, কিন্তু তারা একই সুইচে কানেক্টেড হওয়ার কারণে এই কম্পিউটারটা হেড স্যারের কম্পিউটারটা মনে করো, সে এই কোড সুইচে এসে এই সুইচে অ্যাক্সেস করতে পারবে, এখান থেকে যে কোনো ল্যাবের পিসিকে অ্যাক্সেস করতে পারবে। এটা সুইচিং এর একটা বিউটি, প্রত্যেকে কানেক্টেড থাকা, তারপরে একটা ক্লাস্টারাইজ একটা কানেকশন, বাট এটা খুব সিম্পল একটা হায়ারার্কি মেইনটেইন করতেছে, বাট সবার কানেক্টিভিটি দেওয়া সম্ভব, এই জন্য নট নেসেসারিলি ইউ হ্যাভ টু কানেক্ট ইট ডাইরেক্টলি। ইন এডিশন টু দ্যাট, এটার পর ছাড়া পৃথিবীর যে কোনো কম্পিউটার যেটা ইন্টারনেটে কানেক্টেড সেটার সাথে আমি কমিউনিকেট করতে পারি, বিকজ উই আর কানেক্টেড টু এ রাউটার দ্যাট ইজ কানেক্টেড টু দ্য ইন্টারনেট। দ্য রাউটার দ্যাট ইজ কানেক্টেড টু দ্য ইন্টারনেট ইজ অলসো নোন অ্যাজ গেটওয়ে। এই গেটের মাধ্যমে আমরা ইন্টারনেটের জগতে প্রবেশ করতে পারি। তো দিস ইজ হাউ অ্যাকচুয়ালি ইট ওয়ার্কস, সুইচিং স্ট্রাকচারটা, এটা খুব একটা মজার ইন্টারেস্টিং ফিচার্স, আশা করি তোমাদের কাছে সেটা ভালো লেগেছে। এই ছবিগুলা তোমাদের মেইন স্লাইডে নাই, এবং মজার বিষয়গুলো এগুলো পরীক্ষাও থাকবে না, কিন্তু কেন স্যার এগুলো আমরা সময় নষ্ট করতেছি, এটার পেছনে সময় নষ্ট করতেছি এই জন্য যে সুইচিংটা কেন ভালো, আমি আবার ফেরত যাচ্ছি, তোমাদের কি উদ্দেশ্যে এটা পড়ানো হয়েছে, ওয়াই সুইচিং ইজ নেসেসারি, এই কথাটা বলার জন্য। আমি তোমাদের কিছু পরীক্ষায় ভালো করার জন্য এটা জানতে চাই নাই, একটা জিনিস অনেক দৃষ্টিকোণ থেকে দেখলে জিনিসটা মনে থাকে,
এই জন্য আমরা এই কথাগুলো বললাম, হোয়াই সুইচিং ইজ নেসেসারি। এরপরে আমরা দেখব সুইচিং টেকনোলজিটা প্রথমে কেমন ছিল সেটা সম্পর্কে, আমরা সার্কিট সুইচ টেকনোলজি সম্পর্কে আর 10 মিনিট দাও, 10 মিনিট আমরা একটা নতুন টপিক শেয়ার করি তোমাদের সাথে। সার্কিট সুইচ নেটওয়ার্ক, এই যে দুইটা টেলিফোন, দে আর নট ডাইরেক্টলি কানেক্টেড, দে আর কানেক্টেড with the exchange. Previously it was denoted by a box like this. ঠিক আছে, সেই বক্সটার ভিতরে অনেকগুলো নোড আছে, তোমরা শুনতে পাচ্ছ আশা করি এখন। অনেকগুলা নোড আছে, এই নোডগুলা এক একটা রাউটার বা একটা সুইচিং এক্সচেঞ্জ ইন্টারকানেক্টেড। যখন সার্কিট সুইচিং টেকনোলজিতে আসবো তখন এই নেটওয়ার্কগুলো কিভাবে কানেক্টেড হবে সেটার একটা অর্ডার আছে। দে মাস্ট ফলো দিস অর্ডার, খুব সিম্পল অর্ডার, আমাদের কাছে মনে হয় এগুলো বলার কি দরকার আছে, বাট ইউ হ্যাভ টু নো দিস ওয়াজ দ্য ফার্স্ট স্টেপ। যখন প্রথম এগুলো শুরু হয়েছিল তখন এই সমস্ত জিনিসগুলো আমাদেরকে ফলো করতে হতো। কানেকশন এস্টাবলিশমেন্ট ইজ রিকোয়ার্ড। যখন আমরা ডায়াল আপ করতে থাকি, ফোন রিং করতে থাকি, মানে সরি ডায়াল করতে থাকি, তখন আমরা আসলে প্রত্যেকটা ডায়ালের সাথে সাথে আগেকার দিনে এক একটা করে কানেকশন এস্টাবলিশ হইতে থাকতো। আচ্ছা, ডাটা ট্রান্সফার, যখন কমপ্লিট কমিউনিকেশনটা হয়ে গেছে, সাকসেসফুল কমিউনিকেশনের পরে আমরা একটা বিপ শুনতে পাই বা রিংটোন শুনতে পাই, সেটাতে বোঝা যায় যে ইউ ক্যান স্টার্ট ট্রান্সফারিং ডাটা। ডাটা ট্রান্সমিশন এখন করা সম্ভব। যখন ট্রান্সমিশনটা শেষ হয়ে যাবে আমরা সেটাকে ডিসকানেক্টেড করে দিই। এই ডিসকানেকশনটাও ইম্পর্টেন্ট, আদারওয়াইজ এই রিসোর্সগুলো খালি হবে না, অন্য কেউ সেখানে কমিউনিকেট করতে পারবে না, সেটা একটা খুব পুরো সিস্টেমটাকে বিজি করে রেখে দিবে। সো এটা আমাদেরকে যে কাজটা করতে হবে, কানেকশন যেমন এস্টাবলিশ করেছিলাম, কানেকশনটা ডিসকানেক্টেডও করতে হবে। তো ইউজার সাইডে এটা খুব সিম্পল, জাস্ট এটা ফোন বাটন টিপে কেটে দিলেই হয়। কিন্তু যখন সার্কিট সুইচিং এর যুগ জামানা ছিল তখন বাটন কেটে দিলে ইউজারের কাজ শেষ, কিন্তু প্রত্যেকটা এক্সচেঞ্জে এখানে এখানে একটা কানেকশন ছুটে গেল, এখানে একটা ছুটে গেল, এখানে ছুটে গেল, এখানে ছুটে গেল। সো ইট রিকোয়ার্স সাম টাইমস, একটা কিছুক্ষণ আস্তে আস্তে একটা একটা করে খুলে দিস কানেকশন ওয়াজ ডান। এটা একটা স্টেপ বাই স্টেপ মেথড ছিল। তো দিস ওয়াজ দ্য প্রিমিটিভ সার্কিট সুইচিং টেকনোলজি, সেখানেও অনেক চেঞ্জ হয়েছে আমরা জানবো এখানে। তো এখন সবচেয়ে মডার্ন যে সুইচিং টেকনোলজিটা আছে সার্কিট সুইচিং এ সেটা হচ্ছে টিডিএম। ঠিক আছে, তোমরা যেমন টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং তোমরা 3-2 তে শিখেছো, সেটা একটা সার্কিট সুইচিং টেকনোলজি। আচ্ছা, সেই সার্কিট সুইচিং টেকনোলজি সম্পর্কে আমরা কতগুলো অ্যাট্রিবিউটস এখানে দেখবো। এগুলো খুব একটা ইম্পর্টেন্ট যে অংশগুলো আছে সেগুলো আমরা একটা ডিফারেন্ট কালার দিয়ে দিয়েছি, একটা এক্সাম্পল দিয়ে শিখতেছি। সেটা হচ্ছে অ্যানালগ টেলিফোন। You have to establish a connection through a automated exchange by dialing a number. Why automated exchange? যখন প্রথম শুরু হয়েছিল তখন কিন্তু অটোমেটেড ছিল না, ম্যানুয়ালি ছিল। আমরা এক্সচেঞ্জের সঙ্গে কানেক্টেড থাকতাম, ডাইরেক্ট এক্সচেঞ্জে ফোন করে বলে দিতাম আমাকে ব্যক্তির সাথে কানেক্ট করে দেন। যদি কোনো কারণে কোনো কোম্পানির সাথে বা কোনো ইন্ডিভিজুয়ালের সাথে অপারেটরের ভালো সম্পর্ক না থাকে তখন কি হবে রেজাল্ট? সে বলবে যে লাইনগুলো বিজি। এটা হিউম্যান একটা প্রবলেম। তো এই সমস্ত প্রবলেমগুলো দূর করার জন্য এবং ফাস্টার করার জন্য আরো অনেক বেশি কানেকশনকে অ্যাকোমোডেট করার জন্য the automated exchange are introduced. এখানে একটা নাম্বার করে ডায়াল করা হলে অটোমেটিক্যালি সেই এক্সচেঞ্জগুলোর কানেকশনগুলো কমপ্লিট হয়ে থাকে। আচ্ছা, যখন একটা কমপ্লিট কানেকশন তৈরি হয়, now we can actively communicate with each other with a constant bandwidth. এই ব্যান্ডউইথটা ফিক্স, এটা হচ্ছে আরেকটা অ্যাট্রিবিউট সার্কিট সুইচ নেটওয়ার্কের। যেমন পিএসটি এর একটা এক্সাম্পল সার্কিট সুইচ নেটওয়ার্ক। যখনই আমরা একটা সার্কিট সুইচ নেটওয়ার্ক বলবো সেটার কনস্ট্যান্ট ব্যান্ডউইথ থাকবে, যেটা বলবো সেটাই পাবো। পিএসটি 64 kbps 64 kbps ও পাবো। 2G 9.6 kbps 9.6 kbps ই পাবো। কিন্তু আনফরচুনেটলি যখন আমরা সার্কিট প্যাকেট সুইচিং এ আসি তখন যদি 10 Mbps লাইন যদি তোমরা ইউজ করে থাকো, তোমরা যদি মনিটর করো 10 Mbps ইজ দ্য ম্যাক্সিমাম লিমিট, সেটা তোমাকে বলে। তো বেশিরভাগ সময় দেখা যায় 2 Mbps 1 Mbps বা ইভেন কয়েক কিলো kbps ও থাকে।
কিন্তু ম্যাক্সিমাম পৌঁছাতে পারবে 10 Mbps পর্যন্ত। ইট ইজ কন্টিনিউয়াসলি ভ্যারিং ইন কেস অফ প্যাকেট সুইচিং নেটওয়ার্ক, এটা আমরা ইন্টারনেটে ইউজ করে থাকি। কিন্তু সার্কিট সুইচিং এ এরকম অসততা নাই, লুকাছুপা নাই। বলছে 64 kbps, তাহলে 64 kbps থাকবে। দিস ইজ দ্য বিউটি। এটা হচ্ছে একটা খুব কমিটমেন্টের দিক দিয়ে সার্কিট সুইচিং এর সেরা। কেন? বিকজ দে আর ডেডিকেটেড লিংক। ঠিক আছে, দে আর ডেডিকেটেড। আচ্ছা, এটা আরেকটা বৈশিষ্ট্য আমরা পরের স্লাইডে জানবো, সেটা হচ্ছে কি the delay between communication is uniform and minimal. তো ব্যান্ডউইথের কথা এখানে বললাম না কেন, সেটা আসলে ডাটা ট্রান্সমিশন রেটের সাথে কানেক্টেড, সেটা গত ক্লাসে আমরা জেনেছি। ডাটা ট্রান্সমিশন ব্যান্ডউইথ কনস্ট্যান্ট থাকলে ডাটা ট্রান্সমিশন রেটও কনস্ট্যান্ট থাকবে বা ফিক্স থাকবে। প্যাকেট সুইচিং এ যেটা আমরা খুব প্রবলেম ফেস করি, ওরা বলে দেয় 5 Mbps স্যার কানেকশন দিয়ে গেলাম আপনাকে, দেখি যে 5 Mbps সারা জীবনে দেখেই নেই কোনোদিন, এরকম আর কি অবস্থা। আর এটা হচ্ছে প্যাকেট সুইচিং এর সমস্যা, সার্কিট সুইচিং এ এই সমস্যাটা ছিল না। ডিলেও ছিল, ডিলের দিক দিয়েও চিন্তা করলে সার্কিট সুইচিং এ ইট ওয়াজ দ্য বেস্ট ইন পারফরমেন্স। কিভাবে? যে ডিলে ছিল মিনিমাল, এবং যা একবার হয়েছে সেই ডিলেটাই সবসময় থাকবে। প্রথম প্যাকেট থেকে দ্বিতীয় প্যাকেটের পার্থক্যটা যা, দ্বিতীয় থেকে তৃতীয় প্যাকেটের পার্থক্যটাও তাই হবে। এই ধরনের কমিউনিকেশন হওয়ার কারণে অনেক সুবিধা পড়ে, ডিভাইসের প্রোটোকল অনেক সিম্পলার হয়ে যায়, এমনিতে তো ফাস্ট, আরো ফাস্টার সিগন্যাল প্রসেসিং গুলো হয়ে যায়। ফলে একটা সুপার ফাস্ট নেটওয়ার্ক বানাতে চাইলে প্রথমত আমাদের নজর পড়বে সার্কিট সুইচিং এর দিকে, সুপার ফাস্ট এবং কি বলবো গ্যারান্টিড ব্যান্ডউইথ, যে ব্যান্ডউইথটা এদিক সেদিক হবে না, একবার যেটা বলছে সেটাই থাকবে, কনস্ট্যান্ট ব্যান্ডউইথ, কনস্ট্যান্ট ডাটা রেট। এটা হলে সার্কিট সুইচিং হলে খুব ভালো জিনিস। আচ্ছা, এবার একটু ভালো দিকগুলো আলোচনা করলাম, এবার খারাপ দিকগুলো আলোচনা করতেছি। খারাপ দিকগুলো এই জন্য আলোচনা করতেছি যে এই জায়গাগুলোতে ইমপ্রুভমেন্টের দরকার। ঠিক আছে, এই জায়গাগুলোকে ইমপ্রুভমেন্টের দরকার, তাহলে তোমাদের ভিতরে হয়তো বা কেউ এখানে কন্ট্রিবিউশন করবে, কোন একটা সময় সার্কিট সুইচিং এর এই প্রবলেমগুলো দূর হবে। তাহলে একটা প্রবলেম হচ্ছে ব্যান্ডউইথ যে আমরা ফিক্স বললাম, এখানে একটা শর্ত আছে। শর্ত হলো কি, যে আমরা যে সুইচিং নেটওয়ার্ক এ থেকে বি এর কাছে রিচ করতেছি, আমরা তো সুইচিং নেটওয়ার্কের মাধ্যমে একটা নোডের মাধ্যমে অনেকগুলা কানেকশন এখানে আছে, অনেকগুলা কানেকশন আছে। কোনো একটা তার পুরান হয়ে গেছে, সে 64 kbps সাপোর্ট দিতে পারে না, কিংবা কোনো একটা ডিভাইস এখানে ইউজ করা হচ্ছে মডেম, সেটা 56 kbps এর, সেটা মডেম যেটা ইউজ করতেছে সে 56 kbps এর, লিংক আছে আমার 64 kbps এর, কিন্তু আমার মডেমটা হচ্ছে 56 kbps এর। তাহলে কিন্তু আমার পুরো লিংকের স্পিড আই উইল নট গেট এনি বেটার দেন 56 kbps। 56 kbps এর চেয়ে বেটার ডাটা রেট এখানে পাওয়া যাবে না। সো দ্য ডাটা রেট উইল বি ডিফাইন্ড বাই দ্য উইকেস্ট সেকশন অফ দ্য রুট। এটা একটা ড্রব্যাক ইন কেস অফ সার্কিট সুইচিং। আচ্ছা, ফাইনালি যে প্রবলেম, সবচেয়ে বড় যে প্রবলেমটা ছিল, যেটা সবার মাথা মানে চিন্তা ব্যতিব্যস্ত করে তুলছিল, যে আমাদের একটা অল্টারনেট টেকনোলজি দরকার, সেটা কি ছিল? ইফ ওয়ান অফ দি এক্সচেঞ্জেস ইনভলভ ফেইলস, একটা এক্সচেঞ্জ যদি ফেল করে, দ্য কানেকশন উইল বি লস্ট এবং কমিউনিকেশন এন্ডস। এবং সেটার ইয়ে হলো গিয়ে এরকম না, এটার ওর্স কেস কি হইতে পারে সিনারিও? ইন দ্য ওর্স কেস সিনারিও it can happen that after the failure of just a single exchange, entire subnet of the whole networks becomes separated and inaccessible. এখনকার দিনে আমরা এটা চিন্তাও করতে পারি না যে আমরা কয়েকদিন ইন্টারনেট ছাড়া থাকবো, কেমন জানি হয়ে গেছে। আমরা এই রকম অবস্থাটা আসলে আমরা না পাইতে পারি, এরকম হয় না যে সাধারণত আমরা সবসময় ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকতে থাকতে যখনই দরকার হয় গুগল করে নিই, মেইল করে নিই, এটা করি সেটা করি। কিন্তু এটা আসলে প্যাকেট সুইচ নেটওয়ার্কের একটা সুবিধা। একটা লিংক ডাউন থাকলেও, লিংক প্রচুর ডাউন থাকে, প্রচুর ডিভাইস নষ্ট হয়, কিন্তু দেয়ার আর অলওয়েজ আমরা একটা রিডান্ডেন্ট পাথ পাই, যেটা সার্কিট সুইচিং এ অনেক, এই রিডান্ডেন্ট পাথটা দিতে হলে অনেক সেটা রিসোর্স কনস্ট্রেইন চলে আসে, অনেক কস্টলি একটা সলিউশন দিতে হবে। এই কারণটাই টু ডেভেলপ এ ফল্ট টলারেন্ট সিস্টেম, আসলে মেইনলি উই হ্যাভ ডেভেলপ প্যাকেট সুইচিং নেটওয়ার্ক, যেটা আমরা পরবর্তী ক্লাসটাতে ইনশাআল্লাহ, তোমাদেরকে খুব বেশি সময় নেই 10 মিনিট 20 মিনিট হয়েছে অবশ্য,
আমি ভাবছিলাম 10 মিনিটে শেষ করতে পারবো, কথা বেশি বলে ফেলছি। এই যে স্লাইডটা থেকে আমরা কেন আমরা সার্কিট সুইচিং থেকে প্যাকেট সুইচিং এ গেলাম, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা এটা নিয়ে আলোচনা করব। তো থ্যাংক ইউ ফর ইওর প্রেজেন্স এন্ড পার্টিসিপেশন। আর তোমরা আশা করি অ্যাটেন্ডেন্সও দিয়েছো। আর কেউ কি প্রবলেমগুলো লিখেছো? কি কি প্রবলেম হবে 1 মাস ইলেকট্রিসিটি না থাকলে? তো নেক্সট ক্লাসে যদি লিখে না থাকো, লিখে থাকলে এখনই দাও, আর না থাকলে নেক্সট ক্লাসে দিবা নোটপ্যাডে। যার সবচেয়ে বেশি পয়েন্ট হবে সেটা একটা পারফরম্যান্স পার্টস দিব এবং তারটা ডিসপ্লে করব। দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ ফর ইওর